যেহেতু আমাদের এই যে চ্যাপ্টারটা এটা ইথিক্স প্লাস লিডারশিপ, ইথিক্সের সাথে লিডারশিপ কিভাবে কানেক্টেড এটার উপর ডিপেন্ড করে। তো লিডারশিপ বিষয়টা কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা জানি যে অর্গানাইজেশনে লিডিং যে পার্সনসগুলো থাকে তাদের কিছু কিছু ফোর্সের কারণে আমরা ইথিক্যাল প্র্যাকটিসটা অর্গানাইজেশনে করতে পারি না, কারণ আমাদের যে সুপারভাইজার থাকে সে এমন ওয়েতে বিষয়টা ডিল করে যে আমাদের জন্য প্র্যাকটিসটা বা আমাদের কাজটা কী হয়েছে আনইথিক্যাল হয়ে যায়, রাইট? সো সেই ক্ষেত্রে একজন লিডার যদি নিজের জায়গা থেকে ইথিক্যাল প্র্যাকটিসগুলো নিজেই মেনটেন করে, তার আন্ডারে লিডারের আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকবে তাদের জন্য কিন্তু ইথিক্যাল প্র্যাকটিসটা অনেক ইজি হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইথিক্সের সাথে লিডারশিপ বিষয়টা একদম মানে ভালো মতো কিন্তু কানেক্টেড, ঠিক আছে? সো লিডারশিপ আর ইথিক্স কীভাবে কানেক্টেড সেটা আমরা করবো। তার আগে আমাদের জানতে হবে লিডারশিপ বিষয়টা কী, হোয়াট ইজ লিডারশিপ। আপনারা যদি ডেফিনেশনটা দেখেন তাহলে বুঝবেন, দ্য অ্যাবিলিটি অর অথরিটি টু গাইড অ্যান্ড ডিরেক্ট আদার্স টুয়ার্ডস অ্যাচিভমেন্ট অফ গোল। অথরিটি বলতে কি বোঝাচ্ছে? অধিকারটা বা যে কারোর উপর আধিপত্য বিস্তার করার যে ক্ষমতাটা সেইটা, এবং অ্যাবিলিটি। দেখেন অনেক সময় এরকম হয় যে আমাদের হাতে অন্য আরেকজনকে কি অন্য আরেকজন কীভাবে কাজ করবে তাকে ডিরেক্ট করার অ্যাবিলিটি না, অথরিটি থাকে, ক্ষমতা দেওয়া থাকে, কিন্তু অ্যাবিলিটি থাকে না। এরকম অনেকে হয় না যে সে লিডার হয়ে গেছে, অর্গানাইজেশন থেকে লিডার করে দিয়েছে, সে অথরিটি পেয়েছে, বাট হি অর শি ডাজন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু লিড দ্য গ্রুপ। এরকম কিন্তু হয়। সো অ্যাট আ টাইম কি থাকতে হবে? অথরিটি থাকতে হবে এবং অ্যাবিলিটিও থাকতে হবে মানুষটার তার টিমমেটকে গাইড করার। দেখেন টু গাইড অর ডিরেক্ট, কোন ডিরেকশনে যাবে সেই অনুযায়ী ডিরেকশনটা দেওয়া। কিসের জন্য? টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশন গোল। অর্গানাইজেশনের যে গোলগুলো থাকবে সেগুলো অ্যাচিভমেন্টের জন্য গাইড করার যে অথরিটি এবং অ্যাবিলিটি সেটাকে বলা হয় কি? লিডারশিপ। লিডারশিপে আরও কিছু বিষয় আছে। দেখেন লিডারশিপ আর কি টু ইনফ্লুয়েন্সিং অ্যান অর্গানাইজেশনস কর্পোরেট কালচার অ্যান্ড ইথিক্স। লিডারশিপকে বলা হয়েছে একটা অর্গানাইজেশনের কর্পোরেট যে কালচার এবং ইথিক্স যে প্র্যাকটিস করবে সেটাকে ইনফ্লুয়েন্স করার চাবি। কারণ একজন লিডার যদি ইথিক্যাল প্র্যাকটিস অর্গানাইজেশনে নিয়ে আসে তাহলে তার আন্ডারে যে সাবঅর্ডিনেটস আছে বা এমপ্লয়িজ আছে তার সাথে মানতে বাধ্য। ওকে, লিডারশিপ স্টাইলস ইনফ্লুয়েন্স অর্গানাইজেশনাল বিহেভিয়ার। এই কথাটার মানে হচ্ছে যে আপনি কোন ওয়েতে আপনার সাবঅর্ডিনেটসদেরকে ইনফ্লুয়েন্স করছেন বা হ্যান্ডেল করছেন সেটা অর্গানাইজেশনের বিহেভিয়ারকে কি ইম্প্যাক্ট করে, ইনফ্লুয়েন্স করে। লিডারশিপ স্টাইল অনেক ধরনের হতে পারে। অনেকের এরকম থাকে না যে কর্তৃত্ব, যে মানে আমার কথাই শুনতে হবে, ডমিনেটিং, এরকম টাইপের লিডারশিপ স্টাইল মেনটেন করে। আবার অনেকে কোলাবোরেটিং লিডারশিপ স্টাইল মেনটেন করে, সবার পারফরমেন্স সম্পর্কে জানা হবে, সবাইকে ডিসিশন মেক করার পাওয়ার দেওয়া হবে। সো লিডারশিপ স্টাইল কিন্তু ভেরি করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন এবং সেটা ফুল অর্গানাইজেশনের বিহেভিয়ারকেও ইনফ্লুয়েন্স করে। Including employees' acceptance of adherence to organizational norms and values. এই লিডারশিপ যে স্টাইলটা সেটা অর্গানাইজেশনের যে নর্মস এবং ভ্যালুস সেটার উপরেও একটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে? সো এই স্লাইডে অ্যাকচুয়ালি লিডারশিপ বিষয়টা কি এবং ইথিক্স কিভাবে লিডারশিপের উপরে ডিপেন্ডেন্ট সেটা সম্পর্কে এই স্লাইডে ডিসক্রাইব করা হয়েছে। আমরা যদি পরের স্লাইডে যাই, এখানে আমরা দেখব যে ম্যানেজারিয়াল রোল ইন ডেভেলপিং ইথিক্স প্রোগ্রাম লিডারশিপ। ইথিক্স প্রোগ্রাম লিডারশিপ ডেভেলপ করার জন্য একজন ম্যানেজার কি কি ধরনের রোল মেনটেন করতে পারে, এখানে 6টা এরকম রোলের কথা বলা হয়েছে। সো হোয়াট ইজ দ্য ফার্স্ট ওয়ান? অর্গানাইজেশনাল কমিটমেন্ট ফ্রম বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড টপ ম্যানেজমেন্ট। অর্গানাইজেশন থেকে কমিটমেন্ট যেটা আসবে, যেটা নর্মালি কি বোর্ড অফ ডিরেক্টরস এবং টপ ম্যানেজমেন্ট থেকে আসে, সেই বিষয়গুলো কতটুকু ইথিক্যাল এটা জানতে হবে। সেকেন্ডলি বলা হয়েছে অর্গানাইজেশনাল রিসোর্সেস ফর ইথিক্স ইনিশিয়েটিভস। অর্গানাইজেশনে ইথিক্সটা ইনিশিয়েট করার জন্য সেই রকম রিসোর্স আছে কিনা বা ইথিক্যাল ওই মানুষগুলো আছে কিনা বা এই টাইপের ক্যাপাসিটি বা সেট আপ এরকমভাবে করা আছে কিনা যেভাবে করলে ইথিক্সটা প্রপারলি মেনটেন করা যায়।
রিসোর্স বা অর্গানাইজেশনের ক্যাপাসিটি কেমন সেটা একটা ইথিক্যাল ডিসিশন মেক করার জন্য হেল্প করে। থার্ড ওয়ান হচ্ছে ডিটারমিন ইথিক্যাল রিস্ক অ্যান্ড ডেভেলপ কন্টিনজেন্সি প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যান মানে কি? এনি আইডিয়া হোয়াট ইজ কন্টিনজেন্সি প্ল্যান? ইথিক্যাল রিস্ক বলতে কি বোঝাচ্ছে? ইথিক্যাল রিস্ক বলতে বোঝাচ্ছে আপনি ইথিক্যাল ওয়েতে ডিসিশন নেওয়ার পর এইটার জন্য আপনার কোনো রিস্ক বেয়ার করতে হবে কিনা সেটা আইডেন্টিফাই করা, সেটা ডিটারমিন করা। আর কন্টিনজেন্সি প্ল্যান হচ্ছে আপনি ইথিক্স ইমপ্লিমেন্ট করলেন, ডিসিশন নিলেন, বাট এটার যদি কোনো প্রবলেম হয়েছে আপনার বিকল্প একটা পরিকল্পনা থাকবে। কন্টিনজেন্সি প্ল্যান হচ্ছে সেইটা, মানে আপনার থাকে না প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান বি কে বলবো আমরা কন্টিনজেন্সি প্ল্যান, তার মানে কি সাপোর্টিভ প্ল্যান। কন্টিনজেন্সি প্ল্যানকে সেটা বলা হয়। ফোর্থ নাম্বারটা যদি দেখি, ডেভেলপ অ্যান ইফেক্টিভ ইথিক্স প্রোগ্রাম টু অ্যাড্রেস রিস্ক অ্যান্ড মেইনটেইন কমপ্লায়েন্স উইথ ইথিক্যাল স্ট্যান্ডার্ডস। ডেভেলপ করতে হবে কি, ইথিক্স প্রোগ্রামটা ডেভেলপ করতে হবে যেন সেটা ইথিক্যাল ডিসিশন মেকিং কি ধরনের রিস্ক থাকতে পারে সেটা আইডেন্টিফাই করে, এবং কোম্পানির যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, কমপ্লায়েন্স মানে মিল রাখা, সামঞ্জস্য রাখা, ঠিক আছে, কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেটা অবশ্যই মেইনটেইন করতে হবে। ফিফথ ওয়ান হচ্ছে প্রোভাইড ওভারসাইট ফর ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অডিটস অফ ইথিক্যাল প্রোগ্রাম। এই যে আপনারা এত কিছু করলেন প্রথম 4টা পয়েন্টে, ফোর্থ নাম্বার পয়েন্টে এসে প্রোভাইড করতে হবে যে কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, ইথিক্যাল যে ফ্রেমওয়ার্ক বা ইথিক্যাল ডিসিশন কতটুকু ইমপ্লিমেন্ট হয়েছে, এবং ইথিক্যাল প্রোগ্রামগুলো অডিট করতে হবে। অডিট মানে কি নিরীক্ষণ করা। নিরীক্ষণ করবে কীভাবে, যে তারা যে স্ট্যান্ডার্ড ওয়েতে ইথিক্যাল প্র্যাকটিসটা করতে চেয়েছিল সেটার সাথে খাপ খাচ্ছে কিনা, মিল হচ্ছে কিনা। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার্স টু এস্টাবলিশ শেয়ার্ড কমিটমেন্ট অ্যান্ড ভ্যালুজ ফর ইথিক্যাল কন্ডাক্ট। আপনার অর্গানাইজেশনে ইথিক্যাল কী কী ডিসিশনস নেওয়া হচ্ছে বা কীভাবে অর্গানাইজেশন রান করছে সব কিছু আপনার স্টেক হোল্ডারকে জানাতে হবে। ইউ হ্যাভ টু কমিউনিকেট প্রপারলি উইথ ইউর স্টেক হোল্ডার্স, দ্যাট অল দ্য স্টেক হোল্ডার্স। এবং ইথিক্যাল ভ্যালুজ এবং কমিটমেন্ট সেটা অবশ্যই কি থাকতে হবে, শেয়ার করতে হবে, টু ওয়ে করতে হবে। এক পক্ষ পেজ আছে, আরেক পক্ষ শুধু ডিপ্রাইভ হচ্ছে, ইট শুডন্ট বি লাইক দিস, ঠিক আছে। সো these are all the managerial roles which are needed for developing ethics program leadership. এরপরে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে লিডারশিপ স্টাইলস। কোন কোন ওয়েতে একজন লিডার তার সাবঅর্ডিনেটদেরকে লিড করতে পারে। প্রথমটা কি বলেন তো? প্রথমটা কি বলেন তো? এই ওয়ার্ডটার মিনিং জানেন? বলেন তো? এই ওয়ার্ডটার মিনিং কি? কোয়ার্সিভ। এই ওয়ার্ডটার মিনিং কি? বাধ্যকারী। আমি একটু পজ করছি। বাধ্যকারী। কোয়ার্সিভ ওয়ার্ডটার মিনিং আমরা তাহলে কি জানি, যে কাইন্ড অফ কারোর উপর প্রেশার ক্রিয়েট করা, জোর করে কোনো কাজ করা। কোয়ার্সিভ যে লিডারশিপ সেখানে কি করা হয়, যে লিডার থাকবে সে তার এমপ্লয়িজদেরকে অর্ডার দিবে এবং দে হ্যাভ টু মেইনটেইন ইট, দে হ্যাভ টু ফুলফিল ইট। যে অর্ডার দেওয়া হবে সেটা কাইন্ড অফ তাদেরকে জোর করে প্রেশারাইজ করে পালন করার জন্য বাধ্য করা হয়। কোয়ার্সিভ তার মানে কি ভয় ভীতি দেখি, কোয়ার্সিভ মানে কিন্তু ভয় ভীতি দেখানোর মাধ্যমে। এরকম হতে পারে এক্সাম্পল, যে লিডার বলে দিয়েছে তোমরা যদি এই টার্গেট ফুলফিল না করো তোমাদেরকে কাজ থেকে কি করা হবে, ছাঁটাই করে দেওয়া হবে, তোমাদেরকে টার্মিনেট করে দেওয়া হবে। এটা হচ্ছে কি ভয় ভীতি দেখিয়ে কারো কাছ থেকে কাজ আদায় করা। আপনারা আপনাদের মাঝে মাঝে আপনাদের বেবিজদের সাথে এরকম করেন না, ওদেরকে ভয় ভীতি দেখেন না, তুমি খাবারটা ঠিকভাবে কমপ্লিট করো, আদারওয়াইজ তুমি যেই জিনিস ডিমান্ড করেছো তোমাকে দেওয়া হবে, তাই না? এটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল লাইফ এক্সপেরিয়েন্স করি। সো ওই সময়টাতে আমরা কিন্তু কোয়ার্সিভ লিডার হয়েছে, প্রেশার ক্রিয়েট করে বাচ্চাকে জোর করে খাওয়া, এটা হচ্ছে সেম টাইপ। অথরিটেটিভ কি? অথরিটেটিভ লিডারশিপ হচ্ছে যে লিডারশিপে একটা মানে লিডটা করার আগে প্রথমে একটা গোল সেট করা হবে, এবং যে লিডার থাকবে সে ওই
গোলটা, টার্গেট যে গোলটা সেটা অ্যাচিভ করার জন্য তার সাবঅর্ডিনেটদেরকে লিড করে যাবে। এখন ওই গোলটা অ্যাচিভ করার জন্য তাদেরকে যেইভাবে লিড করা দরকার, ওই অথরিটেটিভ যে লিডার সে সেই কাজটাই করবে। এবং এই ধরনের লিডারশিপ অনেক সময় ভিশনারি লিডার্স বলা হয়। সেটা কি লিখেছো? ভিশনারি, VISIONARY, ভিশনারি। লিডার যত ধরনের সাপোর্ট দরকার, সাজেশন দরকার, সবকিছু প্রোভাইড করে তার সাবঅর্ডিনেটদেরকে টু অ্যাচিভ আ গোল। তার মানে কি, অথরিটেটিভ যে লিডারশিপ সেখানে শুরুতে একটা গোল সেট করা হয় এবং সেটা অ্যাচিভ করার জন্য সাবঅর্ডিনেটদেরকে যে ওয়েতে লিড করা উচিত, যে ওয়েতে ডিরেকশন দেওয়া উচিত, লিডার সেই কাজটাই করে থাকে। তাহলে অ্যাফিলিয়েটিভ কি বলেন তো? অ্যাফিলিয়েটিভ কি? এই ওয়ার্ডগুলোর সাথে আপনারা পরিচিত? অ্যাফিলিয়েটিভ ওয়ার্ডটার মিনিংটা দেখেন তো সবাই, কি মিনিং আসে বলো? অ্যাফিলিয়েটিভটা কি? কোনো আইডিয়া আছে? অ্যাফিলিয়েটিভ বা অ্যাফিলিয়েশন শুনেননি আপনারা? অ্যাফিলিয়েশন ওয়ার্ডটা, অ্যাফিলিয়েটিভ বাদ দিলাম, অ্যাফিলিয়েশন শুনেছেন না? অ্যাফিলিয়েশন হচ্ছে হ্যাঁ বলেন। অন্তর্ভুক্তি, যেটা সম্মিলন। সম্মিলন, এক্স্যাক্টলি। তার মানে কি, একসাথে মিলে কাজ করা। অ্যাফিলিয়েটিভ লিডার্সরা কাইন্ড অফ এরকমই হয়। তারা তাদের তার সাবঅর্ডিনেট মানে তার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে একটা গুড কানেকশন মেনটেন করার চেষ্টা করে, ভালো একটা রিলেশন মেনটেন করার চেষ্টা করে। আপনারা অনেক সময় এরকম দেখবেন যে কিছু কিছু পার্সনের ক্ষেত্রে আপনি পানিশমেন্ট দিয়ে কাজ করাতে পারবেন না, কিন্তু তাদেরকে যদি আপনি মনটা জয় করে নেন, তারপর তাদের সাথে ভালো বিহেভ করেন, গুড একটা রিলেশনশিপ মেনটেন করেন, তাদেরকে যা বলবেন তারা তাই করবে। অ্যাফিলিয়েটেড যে লিডার্স তারা এই ফর্মুলাটা ফলো করে যে তারা তাদের সাবঅর্ডিনেটদের সাথে কি করবে, একটা গুড বন্ডিং মেনটেন করবে, স্ট্রং একটা রিলেশনশিপ মেনটেন করবে এবং সেটার মাধ্যমে সে তার কাজগুলো আদায় করবে। ঠিক আছে, মানে ভালো একটা সম্পর্ক মেনটেন করে, এটা অ্যাফিলিয়েটিভে করা হয়। ডেমোক্রেটিক লিডার্স তাহলে কি? ডেমোক্রেটিক ওয়ার্ডটি মানে আমরা বুঝতে পারছি গণতান্ত্রিক, রাইট? ডেমোক্রেটিক মানে কিন্তু গণতান্ত্রিক। এই ক্ষেত্রে করা হয় কি, অর্গানাইজেশনের প্রত্যেকজন লিডার তার আন্ডারে যারা আছে তাদেরকে ডিসিশন মেকিং পাওয়ার দিয়ে দেয়। তার মানে এই লিডার্সরা সবার কাছ থেকে ডিসিশন নেয় এবং গণতান্ত্রিক উপায়। তার মানে কি, এমপ্লয়িজদের কাছ থেকে বা সাবঅর্ডিনেটদের কাছ থেকে সাজেশন নেবে, সে ফিডব্যাক নেবে, সবাই নিজের মতামতটা দিতে পারবে। এটাই হচ্ছে মেইন উদ্দেশ্যটা থাকে, যেন প্রত্যেকটা এমপ্লয় তার নিজের যে ওপিনিয়ন সেটা শেয়ার করতে পারে এবং সেটা শেয়ার করার মাধ্যমে কিন্তু আলটিমেটলি গোল অ্যাচিভ করার চেষ্টা করা হয়। তার মানে এই টাইপের লিডারগুলো সবাইকে সমানভাবে অধিকার দেয় যেন তারা প্রপারলি পার্টিসিপেট করতে পারে গোলটা অ্যাচিভ করার জন্য। পেস সেটিং যে লিডার্স তারা কি কাজ করে, তারা প্রত্যেকটা এমপ্লয়িজের জন্য একটা হাই টাস্ক স্ট্যান্ডার্ড সেট করে দেয়। তারা ফুল টিমের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয়। এই পেস সেটিং লিডার্সরা সেট করে দেওয়ার পর ওই সাবঅর্ডিনেটদের কাছ থেকে এক্সপেক্ট করে যে তারা ওই যে স্ট্যান্ডার্ড সেটা অ্যাচিভ করবে, হাই স্ট্যান্ডার্ড, এবং এরকমও এক্সপেক্ট করে যে যেন সেই কাজটা এক্সপেকটেশনের চাইতে আরও বেশি হয়, স্ট্যান্ডার্ডের চাইতে আরও বেশি হয়। এই ধরনের একটা প্রেশার ক্রিয়েট করে এমপ্লয়িজদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হয়। তার মানে পেস সেটিংয়ে সে আগে থেকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় পারফরমেন্সের এবং এক্সপেক্ট করে যে সাবঅর্ডিনেটসরা সেই স্ট্যান্ডার্ড অবশ্যই কি করবে, এক্সিড করে যাবে। সেই স্ট্যান্ডার্ডটা তারা মানে অ্যাচিভ করবে, সেই সাথে আরও বেশি কিছু দিবে অর্গানাইজেশনকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কোচিং লিডার্স। কোচিং লিডার্স, আচ্ছা বলেন তো, কোচ যারা তাদের কাজ কি? শেখানো, প্রতি পদে পদে হাত ধরে শেখানো। কোচিং লিডার্সরা কোচের মতো কাজ করে। হ্যাঁ, তারা প্রত্যেকজন সাবঅর্ডিনেটকে হাত ধরে ধরে প্রতিটা কাজ শেখায় এবং এই শেখানোর মাধ্যমে কিন্তু তারা কি করে, এই টাইপের লিডাররা নিজের গোলটা
করে নেয় বা নিজের উপর যে রেসপন্সিবিলিটি এসেছে গ্রুপ যে টাস্ক সেটা কিন্তু ফুলফিল করে। তার মানে কোচ লিডার্সরা অ্যাজ আ কোচ টিমে যে মেম্বাররা থাকবে তাদেরকে কি করে সাজেশন দেয় এবং তাদেরকে এভাবে করে কি করে কাজ করে। তাহলে এই 6 টাইপের যে লিডারশিপ স্টাইলস আছে আপনারা কি প্রত্যেকটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে কিন্তু ছিল কোন ওয়েতে কি করা যায় লিডারশিপটা দেওয়া যায়, আর এইটা হচ্ছে টাইপস অফ লিডার্স। লিডার্সের টাইপ কি কি ধরনের হয় সেইটা। এখানে কয় টাইপের লিডারশিপ আছে বলেন তো? না, ওটা লিডারশিপ স্টাইলস ছিল, এখানে টাইপস অফ লিডার্স। লিডার কয় ধরনের হয় সেইটা। লিডার হয় বেসিক্যালি 2 ধরনের। প্রথমটা হচ্ছে ট্রানজ্যাকশনাল লিডার, এরপর হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডার। আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন না। প্রথমটা ছিল লিডারশিপ স্টাইলস। লিডারশিপ লিডারশিপ স্টাইলটা কয় ধরনের হয়ে থাকে, আর এটা হচ্ছে লিডারের টাইপ। লিডার কয় ধরনের হয়। সো ট্রানজ্যাকশনাল লিডার্স এরা কারা? দেখেন কি লেখা আছে, ট্রানজ্যাকশনাল লিডার্স create employee satisfaction through culturing or for desired behaviors or performance. ট্রানজ্যাকশনাল যে লিডার্সরা আছে তারা এমপ্লয়ীদের মধ্যে স্যাটিসফ্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করে। সেটা কিভাবে হতে পারে? এমপ্লয়িজরা যে ধরনের বেনিফিটস, যে ধরনের বোনাস ডিজার্ভ করে তাদেরকে সেই ধরনের বেনিফিটস এবং বোনাস টাইম টু টাইম দেওয়ার মাধ্যমে, এবং এরকম যদি হয় যে কোনো একটা এমপ্লয়ি পারফরমেন্স খুব ভালো হয়, ঠিক আছে, তাদেরকে কি করবে সেরকমভাবে ইনসেন্টিভ প্রদান করবে। মানে এটা অ্যাকচুয়ালি বিষয়টা এরকম হচ্ছে যে একজন এমপ্লয়ি কাজ করার বিনিময়ে অর্গানাইজেশন থেকে যে ধরনের বিহেভিয়ারটা এক্সপেক্ট করে সেই ধরনের বিহেভিয়ারটা তাদেরকে দেওয়া, ঠিক আছে। সো এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা তারা কি মেনটেন করার চেষ্টা করে যারা ট্রানজ্যাকশনাল লিডার্স, তাদের কাছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে ট্রান্সফরমেশনাল লিডার্স সেটা কি? ট্রান্সফরমেশনাল লিডার্স raise employee commitment and foster trust and motivation. আপনারা একটু পার্থক্যটা ধরার চেষ্টা করেন। ট্রানজ্যাকশনালি কিন্তু জাস্ট এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন পর্যন্তই যায়, বাট ট্রান্সফরমেশন যেটা সেইখানে প্রত্যেকটা লিডার চেষ্টা করে যেন এমপ্লয়িরা কমিটেড হয়। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম? ট্রান্সফরমেশনাল লিডার্স, দেখেন ট্রানজ্যাকশনাল লিডার্স জাস্ট এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন পর্যন্তই যান, বাট ট্রান্সফরমেশনাল যে লিডার্স তারা চেষ্টা করে প্রত্যেকটা এমপ্লয়ি যারা অর্গানাইজেশনে কাজ করছে তারা যেন কমিটেড হয়, তাদের কাছে যেন অর্গানাইজেশনের প্রতি একটা ট্রাস্ট আসে এবং অর্গানাইজেশন যেন তাদের উপর ট্রাস্ট করতে পারে এবং সেই সাথে তারা এই ট্রাস্টের জন্য মোটিভেটেড ফিল করে অর্গানাইজেশনে কাজ করতে। Transformational ethical leadership is best suited for organizations with high ethical commitment among employees and strong stakeholder support for an ethical culture. এই দুইটার মধ্যে তাহলে ethical culture মেইনটেইন করে হাইলি, সেটার জন্য কোন লিডারশিপকে সাজেস্ট করা হয়েছে? ট্রান্সফরমেশনাল, যেখানে হাই ইথিক্যাল কমিটমেন্ট দরকার এমপ্লয়িজদের মধ্যে এবং স্টেক হোল্ডারদের ফুললি সাপোর্ট দিবে, এই টাইপের এনভায়রনমেন্ট দরকার, সেইখানে ট্রান্সফরমেশনাল যে লিডার্স তারা মোস্টলি সুটেড, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাবিটস অফ স্ট্রং ইথিক্যাল লিডার্স। স্ট্রং ইথিক্যাল যে লিডার্স গুলো থাকে তারা কি কি ধরনের হ্যাবিটস মেইনটেইন করে? প্রথমটাই হচ্ছে ইথিক্যাল লিডার্স হ্যাভ স্ট্রং পার্সোনাল ক্যারেক্টার। এটা আমরা সবাই বুঝি, নিজেরাই এটা আমরা বুঝতে পারি। যারা ইথিক্যাল থাকে তাদের ক্যারেক্টার, তাদের ফিচার কিন্তু স্ট্রং হয়। তারা নিজেদের যে ডিসিশন, ইথিক্যাল ডিসিশন, সেটাতে অলওয়েজ সাস্টেইন করে। তারা নিজেদের ডিসিশন নর্মালি কি করে না, চেঞ্জ হয় না। তাদের পার্সোনালিটি খুব স্ট্রং হয়। সেকেন্ডটা হচ্ছে ethical leaders have a passion to do right. ইথিক্যাল যে লিডার্স থাকে তাদের প্যাশনটাই থাকে তারা সঠিক কাজটা করবে, তারা কখনো আনইথিক্যাল কাজ করবে না। থার্ড ওয়ান হচ্ছে ইথিক্যাল লিডার্স আর প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে কি? আগে থেকেই বুঝবে সিচুয়েশন কেমন হতে পারে, অ্যান্ড তারা এই সিচুয়েশনটা আগে থেকেই
are role models for the organization's values. ইথিক্যাল যে লিডাররা তারা অর্গানাইজেশনের ভ্যালুর জন্য রোল মডেল হিসেবে কাজ করে, কারণ কি তাদের দ্বারা অন্য কারো কোনো ক্ষতি হয় না, বরঞ্চ কি হয় ভালো কিছু হয়ে থাকে। এর জন্য অর্গানাইজেশনের ভ্যালুতে তাদেরকে রোল মডেল হিসেবে প্রেজেন্ট করা হয়। 6.1 হচ্ছে ethical leaders are transparent and actively involved in organizational decision making. Transparent মানে আমরা জানি স্বচ্ছ। ethical লিডাররা নিজের কাছে একেবারে ক্লিয়ার, ট্রান্সপারেন্ট থাকে, তাদের কাছে কোনো হাইড এন্ড সিক থাকে না, এবং অর্গানাইজেশনের যে কোনো ডিসিশন মেকিং এ তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। এমন না যে আজকে একটা ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করলো অন্যটা অন্য কারো উপরে ছেড়ে দিল, ইটস নট লাইক দ্যাট। প্রত্যেকটা ডিসিশন মেকিং এ তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। And the last one is ethical leaders are competent managers who take a holistic view of the firm's ethical culture. Holistic view বলতে একটা ফার্মের ওভারঅল ফুল যে ভিউটা সেটা নিয়ে তারা কাজ করে। তারা একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে কাজ করলো বা কোনো ডিপার্টমেন্টকে ছেড়ে দিল, বিষয়টা এরকম না। তারা ফুল অর্গানাইজেশন নিয়ে একসাথে কাজ করে এবং তারা খুবই কম্পিটেন্ট, দক্ষ ম্যানেজার হয়ে থাকে। ঠিক আছে? সো একজন স্ট্রং ইথিক্যাল লিডার্স এই 7 ধরনের হ্যাবিটগুলো নিজের মাঝে আনার চেষ্টা করে অলওয়েজ। এই ইথিক্যাল যে লিডার্স তাদের কিছু চ্যালেঞ্জেস থাকে, তাদের কিছু সমস্যারও সম্মুখীন হতে হয়। সেটা কি দেখেন, being a leader today is more difficult or more complex and difficult than ever. এখনকার সময় লিডার হওয়া অনেক বেশি কমপ্লেক্স এন্ড ডিফিকাল্ট, কারণ এখনকার সময় যে এমপ্লয়িজ তারা অনেক ডাইভার্সিফাইড নলেজ রাখে, ঠিক আছে, এবং তারা অনেক স্কিল হয়। এই শুধু স্কিল ডাইভার্সিফাইড নলেজ নিজেদের মধ্যে রাখা মানুষদেরকে হ্যান্ডেল করা খুব টাফ, ঠিক আছে। সো এটা তাদের জন্য খুব কমপ্লেক্স। এখানে দেখেন একটা মানে সার্ভে করা হয়েছে, আমরা একটু সার্ভে কোয়েশ্চেনটা দেখি। Do you think it is more or less challenging to be a company leader in today's business environment compared to 5 years ago? এখানে এরকম সার্ভে করা হয়েছিল যে 5 বছর আগে লিডার হওয়া আর এখনকার সময় লিডার হওয়া এটা কি অনেক বেশি চ্যালেঞ্জিং নাকি কম চ্যালেঞ্জিং? 89% বলেছে মোর চ্যালেঞ্জিং, তার মানে কি অনেক বেশি টাফ। নো চেঞ্জ তার মানে 5 বছর আগেও যা ছিল এখনো তা আছে, এটা বলেছে 9%। লেস চ্যালেঞ্জিং মানে কম চ্যালেঞ্জিং 5 বছর আগের তুলনায়, সেটা বলেছে 1%। অ্যান্ড ডোন্ট নো মানে কোনো অ্যান্সার দেন, এটা ছিল 1%। এটা একটা সার্ভে রেজাল্ট। তার মানে এই সার্ভে থেকে আমরা বুঝতে পারছি যে প্রিভিয়াসলি একজন লিডার হওয়া যতটা ইজি ছিল এখন বিষয়টা ততটা ইজি না। ডে বাই ডে এটা কি হচ্ছে, টাফ থেকে টাফ হচ্ছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। আমরা আমাদের বিজনেস ইথিক্স এর লাস্ট 4th নম্বর যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট করলাম। আমাদের সিলেবাসে আর একটা চ্যাপ্টার আছে, সেটা করলে আমাদের মোটামুটি ইথিক্সের সিলেবাসটা শেষ হয়ে যাবে। আমাকে একটু বলেন তো আজকে যে টপিকগুলো পড়িয়েছি কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে।